নমস্কার, নিউজ নার প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিহার বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন, ঐক্য ও জাতীয় অগ্রগতির বার্তা নিয়ে প্রচার যুদ্ধে নেমেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাটনা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর পশ্চিম চম্পারণের রামনগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই আজ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক চম্পারণের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, বিহার আবার প্রমাণ করুক উন্নয়নই হোক রাজনীতির একমাত্র দিশা। বিহার বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন ও ঐক্যের বার্তা নিয়ে শনিবার পশ্চিম চম্পারণের রামনগরে বিজেপির মনোনয়ন সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন রামনগর আসনে বিজেপি প্রার্থী নন্দকিশোর রাম এবং বাঘা আসনে রাম সিংয়ের সমর্থনে ভাষণ দেন তিনি। পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সকালে রামনগরে পৌঁছান ডক্টর সাহা। সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিপুল ভোটে বিজেপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত রাখতে বিহারের জনগণকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর मानिक साहा। भाइयों और बहनों, बिहार के सबसे बड़ी ताकत यहाँ पर मैं देख रहा हूँ, युवा वर्ग बहुत है यहाँ पर और हमारे लिए ये बहुत गौरव का विषय है। माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं कि 18 से 35 साल का जो युवा है ये भारत का एक हम लोग के लिए शक्ति का विषय है। ये युवा शक्ति और हम ये बिहार को हम मजबूत बनाने के लिए हमारे बिहार सरकार ऐतिहासिक जो कदम उठाया है, हम लोग यहाँ पर बहुत सारे कदम उन्होंने उठाया। यहाँ का मिट्टी संघर्ष थे और संकल्प थे और उससे भी बढ़कर असीम संभावना है यहाँ पर। ये नई बिहार है और इसका पहचान है जो अपने युवाओं पर भरोसा करता है। हम जानते हैं कि बिहार के बहुत कठिन समय देखा है, कभी बाढ़ का, कभी पलायन, बेरोजगारी, पिछड़ेपन के लंबी लड़ाई बिहार में हुआ है, लेकिन बिहार के जनता ने ये दिखा दिया है कि अगर इरादा साफ हो और नेतृत्व मजबूत हो तो कोई भी ताकत हमें आगे बढ़ने से रोक नहीं सकते। बीजेपी सिर्फ एक पार्टी नहीं है भाइयों और बहनों, ये एक विचारधारा है, सबका साथ सबका विकास, विश्वास और उसका प्रयास का ये। বিহার দিবস উদযাপন এবং ত্রিপুরায় বিহারি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি পাটনা বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। বিহার আমার কাছে নিজের বাড়ির মতো। এটি ভারতের আত্মা, প্রতিভা ও উত্তরাধিকারের এক অমূল্য ভাণ্ডার বলে এদিন নিজের ছাত্র জীবনের স্মৃতি রোমন্থন করেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার ত্রিপুরায় হীরা মডেল অর্থাৎ হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে ও এয়ারওয়ের বাস্তবায়নের মাধ্যমে সর্বাঙ্গীন অগ্রগতি এনেছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাতা ত্রিপুরা সুন্দরীর পবিত্র ভূমিকে উন্নয়নের প্রতীক হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী। कुछ दिन पहले बिहार दिवस जो 22 मार्च जब 1912 में जो बिहार बना था, सबको मालूम है जो प्रोविंस था बांग्ला, बिहार, उड़ीसा, तब जाके जब बिहार बना है 1912 में 22 मार्च त्रिपुरा में भी हम लोग बिहार दिवस मनाए हैं। आपके बिहार से बहुत जो लीडर थे वहां पर गए थे और वहां बहुत बिहार से IAS ऑफिसर से, पुलिस ऑफिसर से शुरू करके वहां पर मजदूर से शुरू करके हर स्तर के बहुत लोग बिहार के रहने वाले वहां रहते हैं और हम लोग अच्छी तरह से वहां पर बिहार दिवस मनाए। तो मैं वहां पर आज जब यहाँ पर हेलीकॉप्टर से मैं निकल के आया था, किसी ने मुझे कहा कि बिहार में आपका स्वागत है। मैं कहना चाहता हूँ बिहार में मैंने 5 साल यहाँ पर बिताया है। पटना यूनिवर्सिटी में मेडिकल कॉलेज डेंटल में मैं पढ़ा था, इसीलिए बिहार के बारे में मुझे हर विषय मुझे मालूम है। इसलिए मेरे लिए ये ऐसा नहीं है कि ये नया बिहार है, मुझे लगता है मैं आई एम एट होम, मैं अपना घर
आज त्रिपुरा विकास के रास्ते पर चल रहा है। वहां पर माननीय प्रधानमंत्री जी हमेशा कहते थे कि अगर नॉर्थ ईस्ट डेवलप नहीं होगा तब देश भी डेवलप नहीं होगा। वहां पर उन्होंने हीरा मॉडल दिया, नेशनल हाईवे दिए हैं, वहां पर इंटरनेट दिए हैं, वहां पर रेलवे दिए। कभी हम लोग सोच भी नहीं सकते थे वहां पर रेल लाइन अगरतला में जा सकता है। वहां पर नेशनल हाईवे, इंटरनेट, रेलवे और एयरवे, ये चारों चीज माननीय प्रधानमंत्री जी हम लोग। বিহারের 243টি বিধানসভা আসনে আগামী 6 ও 11 নভেম্বর 2 দফায় হবে ভোট গ্রহণ। এই ক্ষেত্রে 14 নভেম্বর হবে ফল প্রকাশ। 14 নভেম্বর বিহারে উন্নয়নের জয় হবে বলেও এদিনের সমাবেশে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের অভীষ্ট লক্ষ্যে জনজাতি সমাজের সর্বাঙ্গীন উন্নয়নকে কেন্দ্র করে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক আয়োজিত আদি কর্মযোগী অভিযান বিষয়ক জাতীয় সম্মেলনে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সম্মেলনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ত্রিপুরা ধরতি আবা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে 2টি মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করে, যা রাজ্যের জনজাতি ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। বিকশিত ভারত ভিশন বাস্তবায়নের পথে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আদি কর্মযোগী অভিযানের জাতীয় সম্মেলনে সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে সম্মানিত হল ত্রিপুরা। ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদান করেন পুরস্কার। এই সম্মেলনে জনজাতি গ্রাম ভিশন 2030 ধারণা থেকে বাস্তবায়ন প্রতিপাদ্যে দেশের সেরা রাজ্য ও জেলার স্বীকৃতি প্রদান করা হয়। ধরতি আবা জনভাগিদারি অভিযান বাস্তবায়ন এবং পিএম জনমন বাস্তবায়ন এই দুটি ক্ষেত্রে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করে ত্রিপুরা। ধরতি আবা জনভাগিদারি অভিযান প্রকল্পে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার এবং পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার গ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টর শ্রীমতী চন্দ্রন। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনেও সাফল্যের এই ধারাবাহিকতা জারি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সেটা পুরস্কার আমাদের রাজ্য সরকারের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য রয়েছে, তার মধ্যে আমাদের ত্রিপুরা এই পিএম জন্মনের বিভিন্ন প্রকল্পের কাজ সেটা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যা আমাদের এই রাজ্যে পিছিয়ে পড়া এটা জনজাতি গোষ্ঠী তাদেরকে উন্নত করার জন্য শিক্ষা দিক এবং বিভিন্ন দিক দিয়ে তাদেরকে শিক্ষা করার ক্ষেত্রে আজকে এই পিএম জন্মনের যে প্রকল্পগুলি কাজ করছে সেটা আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ত্রিপুরা এটা সুন্দরভাবে এই ভারত সরকারের যে কোনো প্রকল্প হোক আমরা আমাদের ত্রিপুরা সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করে আমরা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প সেটাকে 100% আমরা সেটা সাকসেসফুল করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। এই আগামী দিনেও আমাদের যে কোনো প্রকল্প ভারত সরকারের যে কোনো প্রকল্প আসলে আমরা অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেক মানুষের কাছে আপ টু লাস্ট মাইল গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সরকার সেরকম ভাবে কাজ করছে। আজকে যে আমাদের 2025 সালের 15ই জুন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া ধরতি আবা জনভাগিদারি অভিযান ভারতের বৃহত্তম জনজাতি ক্ষমতায়ন কর্মসূচি হিসেবে স্বীকৃত। ত্রিপুরা এই অভিযানে নজির গড়ে 4036টি স্যাচুরেশন ক্যাম্প আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করেন 127 লক্ষেরও বেশি মানুষ। জেলার জন্য একজন মন্ত্রীকে প্রভারী হিসেবে নিযুক্ত করে প্রশাসনিক তদারকি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে সম্ভব হয়েছে পরিচয়পত্র, দলিল, স্বাস্থ্য
আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়ন। এর লক্ষ্য হলো জনজাতি সম্প্রদায়কে তাদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং এর ক্ষমতা প্রদান, যাতে নাগরিক, প্রতিষ্ঠান ও সরকার মিলে নিশ্চিত করতে পারে সামগ্রিক উন্নয়ন। ত্রিপুরার ৩৯২টি জনজাতি অধ্যুষিত রাজস্ব গ্রামে এই কর্মসূচি ইতিমধ্যে গতি পেয়েছে, যা তৈরি করেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উদাহরণ বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মান্দাই ব্লকের মন্টি গার্লস রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুলে মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে যান মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্নাদীপ বর্মা। বিদ্যালয়ে যেসব মেরামতের কাজ হওয়ার কথা ছিল তার কিছুই সঠিকভাবে হয়নি। বৃষ্টির সময় ক্লাসরুমে জল পড়ছে, টয়লেটের মেরামত কাজ সম্পূর্ণ হয়নি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানেন না ঠিক কোন দপ্তরে বা ঠিকাদার কাজটি করেছে বলে জানিয়েছেন বিধায়ক স্বপ্নাদীপ বর্মা। এসব অনিয়মের কারণে মেরামতের কাজ সঠিকভাবে পুনরায় করার নির্দেশ দেন বিধায়ক। করছে কে বা কারা করছে কাজটা? এটা কি ব্লক থেকে কাজটা করেছে না? তো বললো না, বললো এডিসি থেকে নাকি বললো, এডিসি থেকে এই কাজটা করা হয়েছে থেকে না বললো নাকি, আমি অত ক্লিয়ার না, কেননা ওরা যখন সরাসরি ভালো করে বলতে চায় না তাহলে আমারও তো ইয়ে না, এইভাবে আমি ইয়ে করলাম আর কি। এখন এমএলএ এসে ভিজিট করে কি কি দেখছে? না না, যা যা কাজ হয়েছে স্কুল হোস্টেল সবকিছু দেখলো, যে ম্যাডামের দেখলো কি হয়েছে। আমার কাজ কি সম্পূর্ণভাবে হয়েছে নাকি? এখন দেখুন সম্পূর্ণ হয়েছে বা না হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কেন না না আপনি তো স্কুলের দায়িত্বতে ছিলেন, তারপরে আপনি স্কুলটা কমপ্লিট হয়েছে না হয়েছে না এটা কে কইতে পারবো? ওরা তো বললো হয়েছে, সেটা বললো আপনি যেটা চোখের এদিকে কমপ্লিট হয়েছে না হয়েছে? আমার মতে তো অনেকটা বাকি, তারপরে কাজগুলো এটা সম্পূর্ণ হয়েছে না, তাই তো ম্যাডাম হোস্টেল সুপার তো তাই বললো। দুইটা হোস্টেলেই দেখে ছাদ থেকে জল পড়লো, তারপরে ক্লাসগুলিতে সব না এটা হয়নি, এটা ওদেরকে বারবারে বললাম, এটা বললো হয়েছে, হয়েছে না 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 এখনো হয়নি। ক্লাস কি সবগুলি কালার করা হয়েছে? কালার তো হয়ে গেছে, যেটা দেখলাম কালার হয়েছে, প্রাইমারটা দিল নাকি কি কালার দিল, কিন্তু কালারগুলিটা সম্পূর্ণভাবে হয়েছে না, সব লেখাগুলি বুঝতেছে তো আমরা তো বুঝতেন, যেটা ম্যাডাম আপনি মুখে দিয়ে যদি বললে তো হয়, ঠিক আছে না? আমি তো বললাম ওই কাজ তো সম্পূর্ণভাবে হয়েছে না, কিন্তু শেষ করাটা তো কিভাবে শেষটা হয়েছে এটা আপনারাও দেখছেন, আমরা তো বললাম। দীপাবলি মানে আলোর উৎসব, অথচ এই উৎসবই অন্ধকারে ঢেকে যাচ্ছে মোমবাতি শিল্প। একদিকে অগ্নিমূল্যের লাগামহীন বৃদ্ধি, অন্যদিকে বৈদ্যুতিক আলোর ঝলমলের প্রতিযোগিতা, দুইয়ের চাপে নিঃশ্বাস ফেলছে মোমবাতি উৎপাদকরা। আলোর উৎসব দীপাবলি, যেখানে ঘরে ঘরে ঝলমল করে আলো, আনন্দে ভরে ওঠে দেশ, কিন্তু সেই আলোরই এক প্রান্তে ধুঁকছে এক নীরব শিল্প, আর তা হলো মোমবাতি শিল্প। বৈদ্যুতিক আলোর প্রতিযোগিতা ও কাঁচামালের অগ্নিমূল্যের চাপ এই ঐতিহ্যবাহী শিল্পটিকে আজ ঠেলে দিয়েছে টিকে থাকার লড়াইয়ে। একসময় দীপাবলি মানেই ছিল মোমবাতির দীপ্তি। এক দশক আগেও দীপাবলিতে শহর থেকে গ্রাম সর্বত্রই মোমবাতির আলোয় ঝলমল করত বাড়িঘর, শিশুদের হাতে হাতে থাকতো রঙিন মোমবাতি, উঠোনে জ্বলে উঠত সারি সারি শিখা। সেই উষ্ণ মানবিক আলো ছিল উৎসবের প্রাণ, কিন্তু এখন এই দৃশ্য বিরল। এলইডি, ফেয়ারি লাইট ও স্মার্ট সজ্জার ভিড়ে ক্রমশ সংকুচিত হচ্ছে মোমবাতির জায়গা। মোমবাতি তৈরির প্রধান উপাদান প্যারাফিন ও স্টিয়ারিক অ্যাসিডের দাম গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। পরিবহন খরচ বেড়েছে, বিদ্যুতের বিলও আকাশ ছোঁয়া। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে আগের মতো উৎপাদন চালিয়ে যাওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য। 1 কেজি প্যারাফিনের দাম যেখানে আগে ছিল 90 টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 160 টাকায়। দীপাবলির বাজার ধরা দূরের থাক, এখন টিকে থাকাই চ্যালেঞ্জ। এরকমটাই অভিমত মোমবাতি উৎপাদকদের।
কেন এইরকম হলো? কেন তো ঠিক করে মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে কয় হবে। আমি তো এর বেশি দেখেছি, চাহিদা থাকলে তো আপনি আমাকে চাইবেন, চাহিদা না থাকলে আমাকে চাইবেন। আর বিক্রি করতে পারলে আইব, এক বছর করে দেবে। আমি বিক্রি করতে পারলে আমি আপনি আপনি আমার কিছু বলছি, এই সে কারণ। কিরকম চাহিদা মানে কত বছর তো অর্ধেক করতে পারে, আগে পুরোপুরি অর্ধেকই করতে পারে। এখন কি মানে জিনিসের দাম কি বেশি? দাম সমানই আছে, আগের মতোই আছে, কমের গুণে জিএসটি গুণে তার না গুণে, কিন্তু সেল কমে গেছে। কী কারণে সেল কমছে? মার্কেটের দোকানদাররা করছে বাজারের অবস্থা খারাপ। কতজন কাজ করে? কাজ করে তো অনেক, অন্ত কমাইতেছিল যে আগের যে অনলাইনে 50 জনের মধ্যে কাজ করবে, আমার কমাই বলছি 10 জন 30 জন কাজ করবে। কী করবো? সেল না থাকলে তো কিছু করার নেই, প্রোডাকশন করে কী করবো? সেলটা কমার কারণটা কি? এটা আমি তো আপনি কইলাম, দোকানদারও কইলাম আমরা বিক্রি করতে হলে আমরা যাবো। কী কারণে মানুষ নিতে আসে না, কী কারণে অর্থনীতি পরিস্থিতি, এটা আমার ধারণা নাই। আপনার চাহিদা অনুসারে এবার কতটুকু মারবেন? চাহিদার থেকে মাল বেশি আছে, কিন্তু মাল চাহিদা কোনো কম। এটা আমার দৃষ্টিভঙ্গি, অন্যটা বুঝতে তো না, আমি আমারটা বুঝি। বাজারে এখন বৈদ্যুতিক আলোর এমন বৈচিত্র্য, রিমোটের রং বদলানো, সঙ্গীতের তালে ঝলকানো, যা গ্রাহকদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। মোমবাতির নরম আলো তাই অনেকের কাছে পুরনো দিনের স্মৃতি। তবু আশা আছে, নতুন দিক খোঁজা চলছে এই শিল্পে। চাহিদা কমলেও হাল ছাড়েননি কারিগরেরা। কেউ তৈরি করছেন সুগন্ধি মোমবাতি, কেউ ডিজাইন ভিত্তিক ডেকোরেটিভ মোমবাতি। অর্থনীতিবিদদের মতে, মোমবাতি শিল্প যদি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারে, যেমন হোম ডেকোর বা গিফট সেগমেন্টে, তবে এখনো ভবিষ্যৎ উজ্জ্বল মোমবাতি শিল্পের। দীপাবলির ঝলমলে আলোয় হয়তো এখন মোমবাতি তেমন চোখে পড়ে না, কিন্তু তার উষ্ণতা, তার প্রতীকী অর্থ এখনো জীবন্ত, অর্থাৎ অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতিরোধ। যতদিন সেই মানসিকতা থাকবে, ততদিন নিভে যাবে না মোমের শিখা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীপাবলির প্রাককালে নতুন কালী মন্দিরের উদ্বোধন কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এর মধ্য দিয়ে হয় সমাজে আলো, ঐক্য ও সংস্কৃতির এক নতুন প্রভাতের সূচনা। এই বিশেষ সময়ে মন্দিরের আনুষ্ঠানিক সূচনা করে ইন্দ্রনগরের কৃপাময়ী কালী মন্দির কমিটি, যেখানে শুধু পুজো নয়, বরং একে অপরের সঙ্গে মিলেমিশে সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার অঙ্গীকার নিলেন স্থানীয় এলাকাবাসী। আলো আর অন্ধকারের চিরন্তন লড়াই, এই প্রতীকী সংঘর্ষের মধ্য দিয়েই সৃষ্টি হয় দীপাবলি ও কালীপুজোর আবহ। একদিকে দীপাবলির দীপশিখা অন্ধকার দূর করে জীবনে শুভ শক্তির আহ্বান জানায়, অন্যদিকে দেবী কালী পূজিত হন অশুভের বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠার প্রতীক হিসেবে। এই পবিত্র সময়ে যখন নতুন একটি কালী মন্দিরের উদ্বোধন হয়, তখন তা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজ জীবনে বহন করে নতুন আলোর বার্তা। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইন্দ্রনগর বাংলার মাঠ সংলগ্ন কৃপাময়ী কালী মন্দির। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের আনাগোনা, ঘণ্টার ধ্বনি, পুজোর গন্ধ এবং দীপাবলির আলোয় মোড়া পরিবেশ, সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম আবেগ ঘন দৃশ্য। একই সাথে এদিন প্রতিষ্ঠিত করা হয় শক্তির ছায়া শিব মন্দিরও। গত 40 বছর ধরে ধর্মীয় আচার বিশ্বাসের সূত্রকে আঁকড়ে ধরে রেখে এই স্থানে আজ পূর্ণাবয়ব একটি মন্দিরের স্বপ্নকে বাস্তব করে দেখালেন এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা কৃপাময়ী কালী মন্দির কমিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি আপনাদের সাথে মিনাক্ষী। এবার কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি সামনে দীপাবলি উৎসব, আমরা কিন্তু পৌঁছে গেছি কৃপাময়ী কালী মন্দিরে, যেটা ইন্দ্রনগর বাংলার মাঠের সামনে অবস্থিত আছে। এখানে হয়তো আমরা অনেকেই জানি না এই কালী মন্দিরটি রয়েছে। সেই কালী মন্দিরের ইতিহাস আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এই জন্য আমাদের এখানে আসা। চলুন দেখে নেওয়া যাক ভেতর থেকে মায়ের মন্দির কি হচ্ছে, এখানে কি পুজো অর্চনা নিয়ে আমরা সব কথা বলবো। এখানে আগে এই জায়গাটা একটু আপনার কিনা পরিত্যক্ত একটা জায়গা হিসেবেতে ছিল। ছোট ছোট দু একটা আপনার কালীবাড়ি, একটা কিনা কালী মন্দির এবং এটা শিব মন্দিরও ছিল, কিন্তু সেটা ওই বাঁশের ঘর টরের ছিল, সেটাও কিছুটা ভেঙে টেঙে গেছিলো। তারপর থেকে এলাকাবাসীর একটা ছিল, ডিমান্ড ছিল যে আমরা এখানেতে এই জায়গাটাকে একটু ভালোভাবে ব্যবহার করে কিছু একটা করি।
তো তখন থেকে আমি পাড়াতে সবাইকার সঙ্গে কথা টথা বলে সকলের সাহচর্য নিয়ে এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য যেখান থেকে পাওয়া টাওয়া যাবে সকলের সঙ্গে কথা বলে ধীরে ধীরে এই মন্দিরটাকে গড়ে উঠেছে। এখন এখানে আমরা মানে আপনারা দেখছেন যে আমরা এখানেতে ত্রিপুরেশ্বরী কালী মন্দিরের একটা প্রতিমা স্থাপন করেছি এবং সেই সঙ্গে আমরা একটা শিবজিরও শিবলিঙ্গ স্থাপন করেছি। এই শিবজিকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের সঙ্গে জুড়ে গেছেন হর হর মহাদেব সেবা সংস্থান। এনারা বেসিক্যালি আপনার কাশিতে স্থিত, তো কাশি থেকে এনারা ওই শিবলিঙ্গ নিয়ে এসছেন। এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত মানে আপনার ধর্মীয় আচার আচরণ পূর্ণ করে ওনারা এনেছেন। সেই সঙ্গে এখানেতে যিনি মানে আমাদের গুরুজি মহারাজ যিনি এসছেন এখানেতে গৌরব মিশ্রজি, উনি হচ্ছেন একজন ধর্মগুরু, উনি এটার দায়িত্ব নিয়ে এসছেন। ওনারা একটা পণ করেছেন যে এন্টায়ার নর্থ ইস্টে 120টা এরকমের শিবজি মূর্তি ওনারা স্থাপন করবেন, শিব মন্দির স্থাপন করবেন। তখন আমরা যখন ওনাদের কাছে বললাম যে আমাদের এখানেও আমরা একটা শিব মন্দির স্থাপন করব, তখন ওনারা খুব সাগ্রহে আসলেন, এসে পুরো ব্যবস্থাটাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে রাদার ওনাদের মানে আপনার পৌরোহিত্যে এই যে শিবজির প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে মায়েরও যে মানে মূর্তি প্রতিষ্ঠা, এই যে পর্বটা আজকে বেশ কদিন ধরে হচ্ছে, আজকে হচ্ছে সেটার মানে আপনার মূল পর্ব। গত 2-3 দিন ধরে সকাল সন্ধ্যা সমানে পুজো হয়েছে। আর এখানেতে যে আপনি বললেন যে বেশ কয়েকটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, একটা তো হচ্ছে যেখানেতে যেটা কিনা প্রতিষ্ঠিত হয়েছে ওপরে, যেটা বেদির ওপরে, তার পাশে একটা শিবলিঙ্গ আছে যেটা যে শিবজি আগে এখানেতে ছিলেন, যখন এই জায়গাটাকে আবার সংস্কার করার জন্য ভাঙা টাঙা হলো, তখন সেই শিবজিকে নিয়ে গিয়ে আমরা পার্শ্ববর্তী আমাদের আরেকজন মানে এনা প্রতিবেশীর বাড়িতে ওনার একটা মন্দির আছে, সেই মন্দিরে নিয়ে গিয়ে আমরা রেখেছিলাম। আজকে সকালেতে ঢাক ঢোল পিটিয়ে সমস্তভাবে পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় আচার আচরণের মাধ্যমে শোভাযাত্রা করে আমরা ওনাকে নিয়ে এসে ওখানেও বসিয়েছি। সম্পূর্ণ হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি অনুসারে 3 দিন ধরে চলা এই মন্দিরের উপাসনায় আশপাশের মানুষ একত্রিত হয়ে কেবল দেবী দর্শনই নয়, দৃঢ় করেছে নিজেদের আন্তরিক বন্ধনও, যা সমাজের সম্প্রীতি, সহযোগিতা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাংস্কৃতিক দিক থেকেও এই ঘটনা বহন করে গভীর তাৎপর্য। এই মন্দিরকে ঘিরে শুরু হয় শিল্প সংস্কৃতির উৎসব, যেমন আলপনা আঁকা, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, সঙ্গীত পরিবেশনা ইত্যাদি। এক্ষেত্রে স্থানীয় শিল্পীরা যেখানে পেয়েছেন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ, সেখানে শিশু কিশোরদের মধ্যে জন্ম নেয় নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা। ধর্মের ছায়াতলে ঐতিহ্য সংস্কৃতি বিকাশের এই উদ্যোগ সমাজকে করে তোলে আরও আলোকিত, যার ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখার করা হয় অঙ্গীকার। পুজোর সূচিটাতে যেরকম আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়েছে আপনার 15 তারিখ থেকে, 15 তারিখেতে আপনার 11টা 12টা থেকে এক প্রস্ত পুজো হয়েছে। সেদিন আমরা এই যে শিবজি যে যাকে মানে না কাশি থেকে নিয়ে আসা হয়েছে, ওনাকে আসলে প্রথমে আমরা বরণ করেছি। তো সেদিনকে এই বরণ পর্বটা হয়েছে, বরণ পর্ব এসে ওনাকে এখানে রেখে কিছুটা পুজো টুজো করে আবার আমাদেরই কারুর বাড়িতে নিয়ে গিয়ে ওনাকে রাখা হয়েছিল। আজকে সকালে তারপরে এরপরেও তো 15 তারিখেতে বিকেলবেলাতেও পুজো হয়েছে, 16 তারিখেতেও দুবেলা এরকম হয়েছে, বিকেলের দিকটাতে সন্ধ্যা আরতির হয়, আর যে দিনের বেলাতেও এক প্রস্ত পুজো মানে কিনা হয়েছে। তো সেখানে ওনাদের তরফ থেকে যিনি পুরোহিত আচার্য যিনি এসছেন, উনি খুব সুন্দরভাবে শাস্ত্র মানে না বিভিন্ন মন্ত্রোচ্চারণের মাধ্যমে করেছেন। এছাড়া 17 তারিখেও হয়েছে, আজকে 18 তারিখ, আজকে সারাদিন ব্যাপী পুজো হচ্ছে। সকাল থেকে হচ্ছে প্রথমে হচ্ছে মানে আপনার ভৈরবজির পুজো হয়েছে, হ্যাঁ, তারপরে হয়েছে গণেশজির পুজো, তারপরে তো একাধারে বিভিন্ন সমস্ত দেবদেবীর পুজো হয়েছে। যেসব দেবদেবীরা শিবলিঙ্গতে ওনারাও মানে এখানেতে সমস্ত স্থায়ীভাবে থাকবেন। আর তারপরে আজকে এখন তো দেখছেন একটা মানে কিনা যজ্ঞটজ্ঞ হবে আমাদের এখানেতে, সমস্ত হাবান কুণ্ড এখানে স্থাপন করা হয়েছে। এই যজ্ঞের পরে 1টার সময় 1টা থেকে মানে আপনার মহাপ্রসাদ হবে, আবার বিকেলের দিকে 4টে থেকে 6টার ভেতরেতে কন্যা পূজন হবে। 9-10 বছরের বাচ্চাদের সমস্ত না মেয়েদের বিশেষ করে কন্যা পূজন হবে। তো তাদের সব চরণ ধুইয়ে তাদেরকে পুজো করা হবে তাদের ওখানে। আর তারপরে সন্ধ্যের সময় এক প্রস্ত বিরাট করে আরতি হবে। এই আরতির পরে
আবার রাত্রির বেলা 10টার সময় হবে মানে আপনার শয়ন আরতি। শয়ন আরতি দিয়ে আজকের মতো পুজোটা শেষ হলেও কালকে ভোরবেলায় মানে আজকে রাত্রির হয়ে যখন ভোরটা হবে 2:30 থেকে আবার এক প্রস্ত পুজো হবে। ওই পুজোটা হয়ে 2:30 থেকে প্রায় ভোর 4টে অবধি চলবে। তারপরে গিয়ে এই পর্বটা শেষ হবে। তারপর থেকে আমাদের এখানেতে যেটা প্রোগ্রাম হয়েছে যে আমরা সকাল বিকেল দুবেলাতেই পুজো ইত্যাদি, আমাদের আলাদা করে পুরোহিত আছেন, সেই পুরোহিতকে দিয়ে আমরা দুবেলাতে পুজো চালিয়ে যাব এবং প্রতিদিনই সন্ধ্যার সময় খুব ঘটা করে আমরা এখানে সন্ধ্যা আরতি করব। এতক্ষণ আমরা এই মন্দিরের চত্বরেই আছি, মায়ের মন্দিরে, যেখানে শক্তি এবং শিব একসাথে প্রতিষ্ঠিত হয়েছেন। এখানে সাড়ম্বরে পুজো করা হচ্ছে। সেই 15 তারিখ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান সূচি পুজোর। দীপাবলি শেষ অবধি থাকবে এই অনুষ্ঠান। আধ্যাত্মিক দিক থেকেও এই কালী মন্দিরের উদ্বোধন বহন করে এক বিশেষ তাৎপর্য। দেবী কালীর উপাসনা মানে শুধু অশুভ শক্তির বিনাশ নয়, হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে নিজের ভয়, অজ্ঞানতা ও অন্ধকারের মধ্য থেকে আলো ও জ্ঞানের পথে যাত্রার বার্তা দেওয়া হয়েছে মাতৃশক্তি আরাধনায়। এবার দীপাবলির আলোর সঙ্গে এই আধ্যাত্মিক বার্তা মিলে এখানে তৈরি হবে এক অনন্য সংগতি, যেখানে মিলে মিশে একাকার হবে ধর্ম, সংস্কৃতি ও মানবতা। এইভাবে দীপাবলির প্রাক্কালে এই কালী মন্দিরের উদ্বোধন একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের নবীকরণ, তেমনি অন্যদিকে করতে পারে সমাজে সাংস্কৃতিক নবজাগরণের সূচনা। অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়ে যেমন চিরন্তন, তেমনি এই ধরনের কর্মসূচি আমাদের মনে করিয়ে দেয় মানবতার আলোই সর্বশ্রেষ্ঠ প্রদীপ, যার মূল ভিত হলো আমাদের চিরাচরিত ঐতিহ্য। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। দীপাবলির আগে আগরতলা সাবরুম ও আগরতলা ধর্মনগর রুটে ট্রেন বাতিলে বিপাকে পড়েছে যাত্রীরা। ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যার কারণে শনিবার থেকে 28 অক্টোবর পর্যন্ত বন্ধ হলো ডেমো ট্রেন পরিষেবা। দীপাবলির সময় ট্রেন যাত্রীদের জন্য এ যেন এক বড় ধাক্কা। শনিবার থেকে আগরতলা সাবরুম এবং আগরতলা ধর্মনগর রুটে চলাচলকারী ডেমো ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। ইঞ্জিনের ত্রুটির কারণে আগামী 28 অক্টোবর পর্যন্ত ডেমো ট্রেন চলবে না বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আগরতলা ধর্মনগর রুটের 07639 ও 07640 এবং আগরতলা সাবরুম রুটের 75687 ও 75688 ডেমো ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন উদয়পুর মাতাবাড়ির দর্শনার্থীরাও। আগামী 20 অক্টোবর থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী দীপাবলি উৎসব। প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও আসাম ও কাছাড় জেলা থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত থাকেন মাতাবাড়িতে। ট্রেন বন্ধ থাকায় এবার সেই ভিড়ে পড়তে পারে প্রভাব। রাজ্য সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে অতিরিক্ত ট্রেনের আবেদন জানাবে কিনা তার দিকেও চেয়ে আছেন সংশ্লিষ্টরা। ট্রেন বাতিলের সিদ্ধান্ত হয়তো জরুরি ছিল, কিন্তু উৎসবের আগে এত বড় পরিষেবা বন্ধের আগে বিকল্প ব্যবস্থা ঘোষণা করা উচিত ছিল বলেই অভিমত সাধারণ মানুষের। এদিকে দূরপাল্লার ট্রেন পরিষেবা যথারীতি চলবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।